بسم الله সবাই কি আসি না ঘুমায় গেছি গো? ইয়োশা তুমি সবার আগে বাবা আজকে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? আজকে একটু নেটওয়ার্কের সম্ভবত সমস্যা, তাই না? আমার এখানে একটু সমস্যা করছিল, দেখা যাক কি হয়। নীতি সরকার আইডি থেকে আদাব ভাইয়া, আফিয়া আলভিদা, এস এম মিনহাস, আনুমনি ওয়ালাইকুম সালাম, মিঠু বর্ষাক, আদাব ভাইয়া আদাব, ফারিয়া তানহা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তাসমিন ইবনাদ বিভা, সালেক বিন হুসাইন আলিফ, কাজী নাবিলা রাইসাক। তো আবারও সেই ক্লাস শুরুর আগে মানে প্রতিদিনের যে বক্তব্য, যে যারা আজকে অনেকে নতুন জয়েন করেছ এবং তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা সুখবর, যে আজকে আমাদের গ্রুপের মেম্বার 2K প্লাস হয়ে গেছে তোমাদের সহযোগিতায় এবং তোমাদের দোয়ায়, এবং কি বলবো, আমার কিঞ্চিত পরিশ্রমের ফল আর কি। তো আমি এটা বিশ্বাস করি যে পরিশ্রম করলে প্রতিদান আল্লাহ পাক দিবেন আমাদের। সুতরাং তোমরাও পরিশ্রম করে যাও, তোমরাও প্রতিদান পেয়ে যাবা। তো যাই হোক, যারা আজকে একদম নতুন জয়েন করেছো তারা ক্লাসে উপস্থিত না থেকে আগের ক্লাসগুলো করে তারপরে এখানে জয়েন করা বেটার। বিশেষ করে ডিফারেন্সিয়েশনের ক্লাস আমাদের আজকে 10ম ক্লাস হচ্ছে। 6 নম্বর থেকে 6, 7, 8, 9 করার পরে এই ক্লাসগুলো করবা। 6 থেকে শুরু করলে তোমরা কোনো সমস্যায় পড়বা না। 1 থেকে 5 পর্যন্ত একটু লেজার টাইমে তোমরা করে নিও। আর ত্রিকোণমিতির 4টা ক্লাস হয়ে গেছে, 1, 2, 3, 4। এবং তোমরা এই ক্লাসগুলো কোথায় পাবা? আমাদের ওয়েবসাইটে ঢুকলেও পাবা, অথবা আমাদের যে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে সেই অ্যানাউন্সমেন্ট সেকশনে ঢুকলেই একবারে চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার আপকামিং, কোন চ্যাপ্টার রানিং, অর্থাৎ রানিং চ্যাপ্টারগুলোতে প্রত্যেকটা লেকচার সাজিয়ে দেওয়া আছে। তোমরা ওখানে ক্লিক করলেই, ভিডিও লিঙ্কে ঢুকলেই ক্লাসগুলো পেয়ে যাবা। তো যাই হোক, তোমাদের দোয়া, তোমাদের সাথে নিয়ে আমার পথ চলা এবং সেই পথ চলাকে আরো সহজ করে দিয়েছো তোমরা। সালেক বিন হুসাইন আলিফ, কালকে আরেকটা সারপ্রাইজ আসবে ইনশাল্লাহ। সালেক বিন হুসাইন আলিফ ইনশাল্লাহ। এই যে দেখো, আমার কাজগুলোকে অনেকটা সহজ করে দিয়েছে সালেক বিন হুসাইন আলিফ এবং শোভন। এরা দুইজন আমার ওয়েবসাইটে, তোমরা এখন দেখবা শিডিউল নামে একটা অপশন অ্যাড করা হয়েছে। অর্থাৎ ওয়েবসাইটে ঢুকেই বাম পাশে যে নেভিগেশন বার আছে, নেভিগেশন বারে গিয়ে তোমরা যদি শিডিউলে ক্লিক করো তাহলে দেখতে পাবা যে আজকের ক্লাস কি আছে বা আগামীকালকে ক্লাস কি আছে এবং কোন গ্রুপে ক্লাস হবে, ওখানে নোটিশটা দেওয়া থাকে। ভাইয়া কিছুই বলেনি, এখনো ক্লাস শুরু করেনি, তেমন কিছুই বলিনি আসলে। দেখো, যারা নতুন একবারে জয়েন করেছে, কালকে হয়তো বা 5-10 মিনিটের জন্য তাদের জন্য একটু লাইভ করব আমি সকালবেলার দিকে 11টা, 11:30টার দিকে। অর্থাৎ নতুনরা কিভাবে পড়ালেখা শুরু করবে, কিভাবে আগাবে। আমাদের আজকে ডিফারেন্সিয়েশন অর্থাৎ চ্যাপ্টার 9 এর লেকচার 10 আমরা আজকে আলোচনা করব। লিমিটিং ভ্যালু এক্সটেন্ডস টু 0, a to the power x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু ln a, এই সংক্রান্ত 2-3টা প্রবলেম।
এবং স্যান্ডউইচ থিওরিটা আজকে আমরা শিখব। এবং এই স্যান্ডউইচ থিওরি শিখতে গেলে বা অঙ্ক করতে গেলে, প্রবলেমগুলো সলভ করতে গেলে আমার কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। সেই জিনিসপত্রগুলো নিয়ে এখানে বসিয়েছি। সাইন এবং কোসাইন সংক্রান্ত ফাংশনের মানের সীমা লিখেছি। দেখো, সাইন অনুপাতের, তোমরা জানো যে সাইন অনুপাতের কোণ যতই হোক না কেন, সেই কোণের সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। ওকে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমি এখানে যেটা লিখেছি যে সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, কোণের মান যতই হোক, অর্থাৎ -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন অফ, এরপরে যে আকারেই কোণটা থাক না কেন, এক্স প্লাস বি, এটার মান লেস দেন অর ইকুয়াল টু 1। এখন প্রশ্ন হচ্ছে, সাইনের পাওয়ার যদি বিজোড় হয়, সাইনের পাওয়ার যদি বিজোড় হয়, অর্থাৎ 1, 3, 5, 7 বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা, বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে এর ব্যবধি এটাই থাকবে। এবং গ্রাফ আমরা করিনি সেহেতু আপাতত মনে রাখতে হচ্ছে এটা। অনেকেই তোমরা জানো এটা যে সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, এখানে কোণের মান যাই থাক না কেন। তাহলে এখান থেকে অনুসিদ্ধান্ত হচ্ছে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার, এখানে যদি n ax প্লাস b থাকে, এইটা লেস দেন অর ইকুয়াল টু 1 হবে। কখন হবে? যদি n এর মান ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা হয়। তাহলে এখানে n এর মান ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান যদি বিজোড় হয়, তাহলে আমরা জানি যে এর সর্বনিম্ন মান -1ই থাকবে, সর্বোচ্চ মান +1ই থাকবে। কারণ হচ্ছে বিজোড় সংখ্যা যদি আমরা ঋণাত্মক কোন সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি বিজোড় সংখ্যা দিই, তাহলে সেটা কিন্তু ঋণাত্মকই থাকে, রাইট? আর -1 উপরে তুমি যত পাওয়ারই দাও না কেন, বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে -1ই থাকবে। আর 1 এর উপরে বিজোড় পাওয়ার যতই দাও না কেন, 1ই থাকবে। অর্থাৎ এই সাইন এক্স এর ক্ষেত্রে যেমন দেখো, তোমরা সাধারণত জানো, বা যারা জানে না, আপাতত যারা 23 ব্যাচ আছে তারা গ্রাফ সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। সাইন এক্স এর গ্রাফ হয় এরকম ঢেউয়ের মতো, অর্থাৎ এটা সর্বোচ্চ 1 পর্যন্ত উঠতে পারে, সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। ওকে, এখন দেখো এর পাওয়ারগুলো যখন বিজোড় হয়, অর্থাৎ 1, 3, 5, তুমি 1 এর উপরে পাওয়ার যদি সাইন এক্স এর সর্বোচ্চ মান যদি 1 হয়, তাহলে এর উপরে পাওয়ার যদি 3 দাও, তাও কিন্তু সর্বোচ্চ মান 1ই থাকবে। তো পাওয়ার বাড়ালে কি হবে? এখানে বিজোড় পাওয়ার যদি বাড়াতে থাকি আমি সাইন এক্স এর, সেক্ষেত্রে এই মানটাই 1 পর্যন্তই থাকবে, আর এটা সর্বনিম্ন মান -1 পর্যন্ত থাকবে। শুধু একটু এরকম একটু মনে করো যে এরকম গ্রাফ হবে আর কি, এরকম একটু চাপানো গ্রাফ হবে আর কি, ঠিক আছে? এখানে 1, এখানে -1, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। যেহেতু আমি গ্রাফ করাইনি, আপাতত এইভাবে মনে রাখাচ্ছি যে সাইনের পাওয়ার যদি বিজোড় হয়, সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান -1। আর সাইনের পাওয়ার যদি জোড় হয়, সাইনের পাওয়ার যদি জোড় হয়, মনে করো সাইন এক্স এর মান মনে করো -1, আমি যদি বলি সাইন স্কয়ার এক্স এর মান, তাহলে কত? সাইন স্কয়ার এক্স এর মান কিন্তু +1, রাইট? তো এখন দেখো, সাইনের মান কিন্তু -1 থেকে +1 পর্যন্ত যে কোনো ধ্রুব সংখ্যা আছে। এর উপর পাওয়ার যদি আমি জোর দিতে থাকি, তাহলে -1 থেকে বড় 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 0, 0-র উপরে যদি আমি স্কয়ার দিই, তাহলে 0 থাকবে। তাহলে সর্বনিম্ন মান হবে 0 আর সর্বোচ্চ মান হবে 1। তাহলে সাইন স্কয়ার এক্স এর গ্রাফ কিন্তু মোটামুটি এরকম, এই যে দেখো, এই যে এরকম ঢেউয়ের মতো। তাহলে সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে জোর পাওয়ার থাকলে সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0। এটা কার ক্ষেত্রে? সাইন এবং কজের ক্ষেত্রে। সাইন এবং কজ সেম, এদের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1 যদি পাওয়ার বিজোড় হয়, সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0 যদি পাওয়ার জোর হয়। কি ক্লিয়ার? বলো বাবা, এটুকু ক্লিয়ার কিনা? জাস্ট এটুকু প্রিলিমিনারি একটু জ্ঞান দিয়ে রাখলাম। আচ্ছা, এবং আরেকটা সূত্র আমি এখানে লিখেছি, a টু দি পাওয়ার x, এ হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা, 1 এর থেকে বড় যে কোনো একটা ধ্রুব সংখ্যা, মনে করো 1 না আর কি, এরকম একটা ধ্রুব সংখ্যা।
2 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, 7 টু দি পাওয়ার x ইত্যাদি। ওকে, তো এটা সূত্র, এটা আমি আগেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম কোন একটা ক্লাসে আর কি, লিমিটের। এই সূত্রটা আপাতত এভাবে মনে রাখবো, 1 প্লাস এক্স বাই এক্স এর পাওয়ার যত নিচে ততর ফ্যাক্টোরিয়াল, লন এর পাওয়ার তত, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, লন এর পাওয়ার তত, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, লন এর পাওয়ার তত। রাইট, লন মানে কি ন্যাচারাল লগারিদমিক বা নেপিয়ার লগারিদমিক অফ এ। ঠিক আছে, আপাতত এটা মুখস্থ রাখতে হবে, এটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তো যাই হোক, এখন আসো তাহলে আমার এখন এই ধরনের একটা প্রবলেম যেটা আমি দিয়েছিলাম প্রথমে, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। এবার a টু দি পাওয়ার x এর সূত্র ফেলো। a টু দি পাওয়ার x এর সূত্র কি? 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু লন a, তার উপরে স্কয়ার, না স্কয়ার না 1, কারণ এখানে যত ফ্যাক্টোরিয়াল এর পাওয়ার যত, লন এর পাওয়ারও তত হবে, প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু লন a, তার উপরে পাওয়ার 2, প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু লন a, তার উপরে পাওয়ার 3, প্লাস এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর সূত্র। লাস্টে এখানে একটা -1 ছিল, এখানে একটা -1 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই কত হবে বলতো? x। ওকে, আমি কেন এই বিস্তারটা লেখার প্রয়োজনীয়তা আসলো? আমি দেখেছি এখানে x এর মান যদি 0 বসায় তাহলে হর হয় অসংজ্ঞায়িত, হর হয় 0, অর্থাৎ এটা একটা কাল্পিত উৎপাদক। আমরা জানি কাল্পিত উৎপাদককে কাটতে হলে উপরে x সংক্রান্ত একটা উৎপাদক নিয়ে আসতে হবে নিচের x কে কাটার জন্য। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এই 1 আর ওই লাস্টের 1 একদিন না একদিন কিন্তু কাটবেই। কেটে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা x কমন নিই, x কমন নিলে কি থাকছে দেখো, এখানে ln a 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 লেখার দরকার নাই, ln a প্লাস এখান থেকে যখন x কমন নেব, x বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু ln a হোল স্কয়ার, প্লাস এখান থেকে যখন x কমন নেব, x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু ln a এর উপরে কিউব, প্লাস এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলতে থাকলো, ডিভাইডেড বাই নিচের x। এবারে আসো, এই x আর এই x কাটে, বাকিটা থাকে তোমার মাঠে। তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এই x আর এই x কাটে, থাকে মাঠে, ln a প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু ln a হোল স্কয়ার, প্লাস x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু ln a এর উপরে কিউব, প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এবারে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে কিন্তু এটা নির্ণয়যোগ্য মান। আমরা আগেই বলেছিলাম যে x এর মান 0 বসিয়ে যদি নির্ণয়যোগ্য মান আসে তাহলে সেখানে x এর মান আমরা বসিয়ে দেব, আর x এর মান যখন বসাবো তখন আর লিমিট লেখার কোনো প্রয়োজন নাই। সো দিস ইকুয়াল টু x এর মান যদি এখন 0 বসাই তাহলে ln a প্লাস 0 প্লাস 0 প্লাস 0, তো 0 তো 0, দিস ইকুয়াল টু ln a। অতএব আমরা কি পাইলাম? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু ln a। এটাকে একবার আমরা সূত্র হিসেবে ব্যবহার করব কোনো অঙ্ক করতে গিয়ে, বাট সরাসরি এই অঙ্ক হয়তো বা তোমাদের পরীক্ষায় দিবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করে অঙ্ক করতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে অনেকে বলেছো ইনবক্সে যে ভাইয়া এল হসপিটাল রুল করাবেন না, এল হসপিটাল রুল দিয়ে আবারও আমাকে লিমিটে ফিরে আসতে হবে কোনো এক সময়। শুধু এল হসপিটাল রুল না, ইন্টিগ্রেশনের লিমিট আছে, সেগুলো আমি এখনো করাইনি, কারণ আমি ডিফারেন্সিয়েশনটা না শেখানো পর্যন্ত আমি কিন্তু এল হসপিটাল রুলটা তোমাদেরকে শেখাতে পারছি না আপাতত। ঠিক আছে, এবং বাইরের বইগুলোতে কিন্তু এইভাবেই কিন্তু লিমিট চ্যাপ্টার সাজানো, প্রথমত লিমিট পড়ানো হয়েছে, তারপরে ডিফারেন্সিয়েশন, তারপরে অনির্ণয় আকৃতির ফাংশনের এল হসপিটাল রুল ইউজ করে লিমিটের মান বের করা, আবার ইন্টিগ্রেশনের পরে কিছু লিমিটের প্রবলেম সলভ করা, সেগুলো আমরা আস্তে আস্তে করব। তোমরা আমার কাছ থেকে ইনশাল্লাহ তোমাদের চাওয়ার চাইতে তোমাদের পাওয়ার পরিমাণটা বেশি হবে, কম হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে কি ক্লিয়ার এটা? এখন আসো ভাই যাক,
আমি এখন এই ধরনের একটা প্রবলেম দিলাম তোমাদেরকে। তাহলে এই অঙ্কটার মজিজাটা কি? এই অঙ্কের মজিজা হচ্ছে এখন তাহলে এটার হচ্ছে আপডেট ভার্সন। হ্যাঁ, তাহলে এর আপডেট ভার্সনটা কি হবে দেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার এখানে f অফ x ফাংশন মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই f অফ x ফাংশন, দিস উইল বি ln a। এইটা তখনই ln a হবে যদি x এর এই লিমিটের কারণে f অফ x যদি শূন্য হয়। অর্থাৎ তোমাকে বলতে হবে এটা তখন লিখতে পারবা যখন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এর কারণে f অফ x যদি 0 হয়, f অফ x যদি 0 হয়। অর্থাৎ এর পাওয়ারে যে ফাংশনটা থাকবে সেটা যদি 0 হয়, -1 এখানে থাকাটা আবশ্যক যেহেতু এটা আদর্শ, তাহলে a টু দি পাওয়ার x এর একটা ফাংশন থাকবে এবং এখানে x টেন্ডস টু 0 না, x টেন্ডস টু 1 থাকতে পারে, x টেন্ডস টু 2 থাকতে পারে, x টেন্ডস টু 3 থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি যে কোনোটা থাকতে পারে। কি ক্লিয়ার ভাইজান? ইউ হ্যাভ টু মনে রাখতে হবে এখানে x টেন্ডস টু যে ধ্রুব সংখ্যা থাকবে সেটার কারণে যদি f অফ x 0 হয়, মানে এর উপরে পাওয়ার f অফ x থাকবে, হরেও তোমাকে f অফ x নিয়ে আসতে হবে। অর্থাৎ এর পাওয়ার যত হবে হরেও সেই ফাংশনটা নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবং -1 এখানে থাকতে হবে, যদি না থাকে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে। কি ক্লিয়ার ভাইজান? তাহলে এটার অ্যান্সার হবে ln a। এটুকু ক্লিয়ার কিনা বলো? এটুকু কি ক্লিয়ার? ওকে, আজকে 10 নম্বর ক্লাস হচ্ছে। ওরে পাগলা, 1 আর -1 কেটে দেওয়ার পরে তো x কমন নিয়েছি রে পাগলারা। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি তোমাদেরকে বলি যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, দেখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমি যদি বলি 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এইটা ইকুয়াল টু কত? একেবারে সহজ অঙ্ক, এটা এমসিকিউ আসে। এমসিকিউ আসলে তুমি তো বুঝতে পারছো এখানে a আর এখানে ln a অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার হবে ln 5। ভেরি গুড, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, এটা যেহেতু একবারে দেখতে আদর্শ পুরুষের মতো, রাইট? কিন্তু ভাইজান এটা যদি রিটেনে আসে বা ক নম্বর অর্থাৎ সৃজনশীলের ক নম্বর প্রশ্নে আসে, 2 মার্কের জন্য আসে, সেক্ষেত্রে তুমি আগের সূত্রটা যেভাবে প্রমাণ করলা সেভাবে করতে হবে, এটা মাথায় রাখো কিন্তু। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আরো কথা আছে তোমাদের সাথে আমার। এখন তোমার সাথে আমার একটা প্রবলেম নিয়ে কথা হলো এরকম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, মনে করো 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার, মোটামুটি কি বলবো, মোটামুটি মানে গোটাগুটি আর কি, 2x ডিভাইডেড বাই x। এই অঙ্কটা আমার করা দরকার হলো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2x না দিয়ে 49 টু দি পাওয়ার x দিলেই হতো, এই 2 দেওয়া হতো না দেওয়া হতো, ওকে, না দিই এটা, ঠিক আছে, অযথা দিলাম, 49 দিতাম, সমস্যা কি, পাওয়ারই তো, তাই না? তো 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x, এটার অ্যান্সার তাহলে কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে, তুমি জানো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু ln a। অর্থাৎ a টু দি পাওয়ার x মাইনাস 1 লাগবে, এখানে তো 1 এর কোনো বালাই নাই, তাহলে কি করবা তুমি? সো দিস ইকুয়াল টু লিমিটিং, এর উপরে প্রভাব ফেলবে, এর উপরে প্রভাব ফেলবে কিনা বলো তোমরা? এবার আসো, তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 5 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 7 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। দিস ইকুয়াল টু, বলো হোয়াট ইজ দিস? দিস ইজ আদর্শ পুরুষের মতো দেখতে, দিস ইকুয়াল টু ln 5 মাইনাস হোয়াট ইজ দ্যাট? ln 7। সাইডে শুধু একটা নোট দিয়ে দিবা, যেহেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু ln a হয়। কি ঠিক কিনা বলো?
আবার যদি কেউ মনে করে এটার মান আমি এইভাবে লিখব, দিস ইকুয়াল টু লন কত লিখবা বলো, লন 5/7 লগারিদমিকের ধর্ম অনুসারে লিখেছি। কি ক্লিয়ার কিনা বলো বাবা? এটুকু বুঝতে পারেছো কিনা? এটুকু তোমরা বুঝতে পারেছো কিনা বাবা বলো প্লিজ। কি ক্লিয়ার? ভাইয়া মনে হয় কি হয়েছে, পড়িয়ে যাচ্ছে, কি আটকে গেছিল নাকি? আজকে একটু নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে, এখন ঠিক হয়ে গেছে না? সালেক বিন হোসেন আলী কি আটকে গেছিল নাকি? ভাই একটু নিচে নামান। ওকে, আমি খেয়াল করিনি ভাইয়া আটকে গেছিল। এরে আল্লাহু আকবার, ছি 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 ছি, আমি এই অঙ্কটা নিয়েছিলাম ভাইজান, আমাদের আদর্শ অঙ্ক। আবার আটকে গেছে নাকি? নেটওয়ার্কের আজকে একটু প্রবলেম করছে কিন্তু আসলে। ইফাত জামিলা স্নেকদা বলছে 7 টু দি পাওয়ার x কমন নিলে তো একবারে হয়ে যায়। তো কি হয়েছে, একবারে তো হবে, তো করবা, সমস্যা কি? আমি কি তোমাকে মানা করেছি নাকি? দেখো তো 7 টু দি পাওয়ার x কমন নিয়ে করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x, ঠিক আছে? তো আমাদের আদর্শ সূত্রে a টু দি পাওয়ার x মাইনাস 1 লাগবে, এই জন্য 5 টু দি পাওয়ার x মাইনাস 1 নিয়েছি, এখানে মাইনাস 7 টু দি পাওয়ার x মাইনাস 1 নিয়েছি, নিয়ে আদর্শ সূত্রের মতো বানিয়েছি, রাইট? হয়েছে? দেখো আমি জাস্ট আদর্শ সূত্র অনুসারে, এই যে আদর্শ সূত্র ছিল আমার a টু দি পাওয়ার x মাইনাস 1/x, ওই আকারে নিয়ে যাওয়ার জন্য এর সাথে একটা মাইনাস 1 নিয়েছি, এখানে একটা মাইনাস 1 নিয়েছি, কিন্তু কোনো পাপ হয়নি, কারণ এই মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1 কিন্তু সাফ হয়ে যায়, সুতরাং এখানে কোনো প্রবলেম হয়নি। এটার নিচে x নিয়েছি, এটার নিচে x নিয়েছি। এবার আসো, এটা যেহেতু x এর ফাংশন, এটাও যেহেতু x এর ফাংশন, আমরা জানি লিমিট যেখানে যেখানে x এর ফাংশন থাকে সেখানে সেখানে প্রভাব ফেলে, লিমিটের সাথেও নিয়েছি, লিমিটের সাথেও নিয়েছি, নেওয়ার পরে আমরা জানি এটা আদর্শ সূত্র অনুসারে ln 5 মাইনাস ln 7। কি ক্লিয়ার? ওকে, নাও ক্লিয়ার, ভেরি গুড। অথবা আমরা এটাকে এইভাবেও চিন্তা করতে পারতাম যে তোমরা এই ধরনের অঙ্ক আসলে তুমি এটাও চিন্তা করতে পারতা, বিকল্প নিয়ম, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 7 টু দি পাওয়ার x টা কমন নাও, কমন নিলে এখানে হবে 5 টু দি পাওয়ার x মাইনাস 7 টু দি পাওয়ার x মাইনাস 1, মাইনাস মানে ডিভাইডেড বাই, সরি 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে কি ঘটনা ঘটলো দেখো, x এর মান যদি এখানে 0 বসায়, 7 টু দি পাওয়ার 0 মানে তো 1, সেটা না লিখলেও হবে, তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। এবারে এই জিনিসটাকে এই 5/7 লিখে এই পুরাটার উপরে x লিখলাম মাইনাস 1 ডিভাইডেড বাই x। দেখো একবার আদর্শ সূত্রের মতো, এখানে এর মান কিন্তু 5/7। আমি বলেছিলাম যে a টু দি পাওয়ার x থাকলে এখানে এটাকে এখানে a কিন্তু 5/7, সো দিস ইকুয়াল টু অ্যানসার হবে ln a মানে এখানে 5/7, এটাই অ্যানসার। ইফাত জামিলা স্নেকদা তুমি এটা বলছিলা, এটাও করা যাবে, নো প্রবলেম, যে যতভাবে করতে পারে, জাস্ট প্রথম শেখাচ্ছি তো সবাই যেন সবকিছু জানে সেটার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? তোমরা অনেক পাইকে গেছো তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে মানে ঝরে পড়ে যাচ্ছে আর কি। আম পাকলে কি হয়, গাছ থেকে পড়ে যায় না আপনা আপনি, ওই রকম। তো যাই হোক, তাহলে এইটুকু ক্লিয়ার। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা তামা করে দিবা ইনশাল্লাহ। ওকে, তাহলে এই প্রবলেমগুলো নিয়ে আর বেশি আলোচনা না করি। নেট চলে গেছিল, হ্যাঁ নেটের আজকে একটু সমস্যা করতেছে আমি জানি। আজকে নেটওয়ার্কের কানের উপর দেওয়া উচিত, আসলে দেওয়া উচিত। রিক্তা সরকার আইডি থেকে এখন আসো, আমরা কিছু প্রবলেম সলভ করব, সেগুলো আসলে তোমরা এই যে মনে করো অনেক সময় দেখবা অনেকে যখন অ্যাবনর্মাল হয়ে যায় তখন তাকে চিমটি কাটা হয়, এরকম একটা চিমটি কাটা হয়, রাইট? এই
চিমটি কাটলে যদি সে লাফ দিয়ে ওঠে তাহলে বুঝতে হবে তার হুঁশ আছে, আর যদি না ওঠে তাহলে মোটামুটি মনে করা যেতে পারে তার জ্ঞানের কোনো একটা সমস্যা হয়েছে। তো এই যে চিমটি কাটা, এই চিমটি কাটতে গেলে কিন্তু একটা আঙ্গুলে চিমটি কাটা খুব কঠিন, নইলে ঠেসে ধরা তার চিমটি কাটা না, চিমটি কাটতে হলে দুইটা আঙ্গুল লাগবে। তাহলে এই যে চামড়াটাকে দেখতে পাচ্ছ আমি, তাহলে দেখো আমি দুইটা আঙ্গুল দিয়ে এখানে চিমটি কাটেছি। যে জিনিসটাকে চিমটি কাটে রাখেছি সেটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন, উপরের এই আঙ্গুলটা হচ্ছে তুমি মনে করো জি অফ এক্স ফাংশন, আর নিচের এই বৃদ্ধা আঙ্গুলটা হচ্ছে এইচ অফ এক্স ফাংশন। এইভাবে আমি চিমটি কাটেছি, দেখো এই যে দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে চিমটি কাটে রেখেছি, এমনভাবে রেখেছি যেন ওই দুটো আঙ্গুল লেগে লেগে থাকে, মোটামুটি এরকম। এই চিমটি কাটাটাকে বলা হয় পেঞ্চিং করা বা স্কুইজ করা, ঠিক আছে? তাহলে স্যান্ডউইচ মানে কিন্তু কোনো ব্যক্তির নাম না। স্যান্ডউইচের সমার্থক শব্দ হচ্ছে স্কুইজ বানানটা কি ঠিক আছে? স্কুইজ করা বা চিমটি কাটা বা পিঞ্চিং, ঠিক আছে? বা পিঞ্চিং, বা এটা বাংলা আমি বলি চিমটি কাটা, চিমটি কাটা। জানি না তোমরা এটাকে কি ভাষায় বলো আর কি, চিমটি কাটতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এই যে দেখো আমি এই হাতের এই চামড়াটাকে এভাবে, অথবা স্যান্ডউইচ মেকার যেটা দেখেছো, স্যান্ডউইচ মেকার কি করে, মিডিলে তোমরা কি করে একটা পাউরুটির ভিতরে কিছু মনে করো সবজি টবজি দিয়ে এরকম ভাবে চাপা দাও, রাইট? তাহলে এই যে দুটা ফাংশন দিয়ে চাপা দিলা, একটা ফাংশন হচ্ছে তোমার জি অফ এক্স, একটা ফাংশন এইচ অফ এক্স, আর ভিতরে যে রুটিটা থাকে, পাউরুটিটা থাকে, সেটা হচ্ছে তোমার এফ অফ এক্স ধরে নাও, রাইট? তাহলে এফ অফ এক্স কে চাপা দিবে কে? জি অফ এক্স এবং এইচ অফ এক্স। তাহলে মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এটা মূল বিন্দু, এখানে মনে করো একটা ফাংশন আছে, এটা মনে করো তোমার হচ্ছে জি অফ এক্স ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করো এখানে আরেকটা ফাংশন আছে, মনে করো সেটা হচ্ছে তোমার এটা এইচ অফ এক্স ফাংশন, আরেকটা ফাংশন আমি নিব, সেটা মনে করো তোমার হচ্ছে এফ অফ এক্স ফাংশন। এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। লক্ষ্য করো তো বাবা, আমি যদি কোনো একটা মুহূর্তে, যেমন এই জায়গাটাতে এক্স এর এই মানটার জন্য এই সবুজ যে ফাংশনটা দেখতে এইচ অফ এক্স, এই পয়েন্টে ফাংশনটির মান বলা হচ্ছে এই উচ্চতা, রাইট? এই উচ্চতাটা হচ্ছে এই পয়েন্টে এইচ অফ এক্স ফাংশনের মান, আর এই পয়েন্টে মনে করো এই পয়েন্টেই এই ফাংশনটার উচ্চতাটা হচ্ছে এইটা, এই পয়েন্টে এই ফাংশনটার উচ্চতাটা হচ্ছে এইটা। তাহলে কি আমি বলতে পারি এই জাস্ট এই পয়েন্টটার জন্য, মনে করো এটা এক্স ইকুয়াল টু বি পয়েন্টে, তাহলে বলো তো এক্স ইকুয়াল টু বি পয়েন্টের জন্য, এক্স ইকুয়াল টু বি এর জন্য আমি কি বলতে পারি যে এইচ অফ এক্স ফাংশনটার মান এফ অফ এক্স ফাংশনের থেকে ছোট, আবার এফ অফ এক্স জি অফ এক্স এর থেকে ছোট, এটা বলতে পারি কিনা? এক্স ইকুয়াল টু যখন বি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার মনে করো এই জায়গাটাতে মোটামুটি এখানে চিমটি কাটে, যেখানে চিমটি কাটা রাখা হয়েছে, অর্থাৎ স্কুইজ করে রাখা হয়েছে, যখন স্যান্ডউইচটা বানানো হয়েছে, যখন একবার চাপা দিয়ে রাখা হয়েছে দুইটা ফাংশন দিয়ে এফ অফ এক্স কে, মনে করো এই জায়গাটাতে মোটামুটি বলা যেতে পারে যে এইচ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স, রাইট? এটা বলা যেতে পারে। সামগ্রিকভাবে এই গোটা চিত্রের জন্য আমরা এই জিনিসটা বলতে পারি, এইচ অফ এক্স, এই চিত্রটা থেকে দেখো আমার কিন্তু এই ফাংশনটা এই ফাংশনের আর এই ফাংশনের মাঝখানে আছে, রাইট?
তাহলে h of x less than or equal to f of x less than or equal to g of x। স্যান্ডউইচ উপপাদ্যের মূল নীতি হচ্ছে এরকম, তিনটা ফাংশনের মধ্যে যদি এরকম সম্পর্ক বিদ্যমান থাকে, দেখো মূলনীতিটা দেখো, তিনটা ফাংশন যদি এরকম বৈশিষ্ট্যের হয় যে h of x এবং g of x f of x কে চাপা দিয়ে রাখবে, রাইট, এবং সম্পর্কটা যদি এমন হয় এবং কোন একটা নির্দিষ্ট বিন্দুতে, মনে করো এইটুকুর উচ্চতা হচ্ছে l, ওকে, এবং x equal to a, অর্থাৎ আমি তোমাকে বলতেছি যদি লিমিটিং ভ্যালু x tends to a h of x এর মান যদি l হয় এবং লিমিটিং ভ্যালু ধরে নাও তোমার এই মানটা তুমি নির্ণয় করতে পারছো না, f of x ফাংশনটা এমন একটা ফাংশন দেওয়া আছে x equal to a বিন্দুতে ফাংশনটির মান তুমি নির্ণয় করতে পারছো না লিমিটের কোন সূত্র দিয়ে, বাট তুমি h of x এর মান বের করতে পারো, আবার g of x এর মান বের করতে পারো ওই বিন্দুটাতেই x tends to a g of x এর মানও তুমি পাইলা l। এখন তুমি বলো x equal to a বিন্দুতে h of x এর মানও যা, x equal to a বিন্দুতে g of x এর মানও তা, এবং ওদের মাঝে কে আছে, ওদের মাঝে আছে f of x। কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি যে স্যান্ডউইচ উপপাদ্যের মূল নীতি হচ্ছে h of x এবং g of x f of x কে চাপা দিয়ে রাখবে, কিন্তু তুমি এমন একটা পয়েন্ট খুঁজে বের করেছো যেখানে h of x এর মানও l আছে, g of x এর মানও l আছে, তাহলে এই দুইজন যখন একটা চাপা দিয়ে রাখে, এখানে একটা জিনিস আছে ভিতরে, হ্যাঁ তোমাদেরকে বলবো না কিন্তু, ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আছে, এরকম চাপা দিয়ে আছে, তাহলে ওই চাপা দেওয়া ফাংশনটার মানও কিন্তু l হবে। তো এটাই স্যান্ডউইচ উপপাদ্য মানে মূলনীতিতে বলা হচ্ছে যদি এটা হয়, যদি x এর তিনটি ফাংশন h of x, g of x এবং f of x এর মধ্যে সম্পর্কটা যদি এমন হয় এবং x tends to a এর জন্য h of x এর মান যদি l হয়, x tends to a g of x এর মান যদি l হয়, তবে যদি হয় তবে ওই বিন্দুতে f of x এর মানও, তবে ওই বিন্দুতে f of x এর মানও কি হবে, l এর সমানই হবে, কারণ ওখানে তো চিমটি দিয়ে কেটে রেখেছিল ভাই, একবারে লাগা অবস্থায় আছে, তাই কিনা বলো, তার মানে ফাংশনটার মানও ওই বিন্দুতে f of x ফাংশনের মানও l হবে। কি ক্লিয়ার? এটুকু বুঝছে কিনা বাবা বলো, হয়েছে? আমার এই চামড়াটা কাটেই গেল। কি ক্লিয়ার? হয়েছে? বিরিয়ানির কথা কি হয়েছে? ও স্কুইজ বানান কি এটা ভুল হয়েছে, তো যাই হোক ঠিক করে নিও বাবা। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্যান্ডউইচ উপপাদ্যের বিবৃতিটা কিভাবে দেব? বিবৃতিটা লিখবা এরকম ভাবে যে বিবৃতি, স্যান্ডউইচ উপপাদ্যের বিবৃতিটা লিখবা এইভাবে, দেখো আমার হাতের লেখা কত সুন্দর, তোমরা খালি খেয়াল করো, হ্যাঁ, এরকম x এর তিনটি ফাংশন, x এর তিনটি ফাংশন h of x, f of x, g of x, ওকে। তারপর লিখবা এরকম ভাবে যদি h of x less than or equal to f of x less than or equal to g of x এবং limiting value x tends to a h of x equal to l ও limiting value x tends to a g of x equal to l হয়, তবে লিমিটিং ভ্যালু x tends to a f of x এর মানও l হবে। এটাই হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য।
জাস্ট স্যান্ডউইচ উপপাদ্য বিবৃতি আসলে এইভাবে লিখতে হবে যে যদি এক্স এর তিনটা ফাংশন এইচ অফ এক্স, এফ অফ এক্স, জি অফ এক্স হয় এবং এদের মধ্যে সম্পর্কটা যদি এইরকমটা ঘটে, তার মানে কি স্যান্ডউইচ উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে তোমাকে সর্বপ্রথম এইরকম একটা অসমতা নিয়ে আসতে হবে। দেন বাম পাশের ফাংশনের একটা নির্দিষ্ট বিন্দুতে লিমিটের মান বের করতে হবে। ওই বিন্দুর জন্য ডান পাশের ফাংশনটার লিমিটের মান বের করতে হবে। এই দুটা মান যদি সমান হয় তবে মিডিলের ফাংশনের সীমাস্ত মান আর বের করার কোনো প্রয়োজন নাই, ওটার অ্যান্সার ওটাই হবে, কারণ ওটাকে চিমটিতে রেখেছে তো, আর উচ্চতা তো ওটাই হবে রে ভাই। ওখানে কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা বলো? ওকে, এটুকু কি তোলা হয়েছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন স্যান্ডউইচ উপপাদ্য অ্যাপ্লাই করে কিভাবে কিছু ফাংশনের আমরা মান বের করতে পারবো সেটা আমরা একটু খেয়াল করি। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কিছু কিছু লিমিট আছে যেগুলো সাধারণ নিয়মে সীমাস্ত মান বের করা যায় না, কিন্তু এই স্যান্ডউইচ অর্থাৎ এই স্কুইজ, এই চিমটি থিওরি দিয়ে তোমার এই অঙ্কগুলো করা যায়। যেমন ভাইজান, আমি যদি তোমাকে বলি দেখো এরকম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x স্কয়ার ইনটু cos অফ 1/x স্কয়ার, এইটার মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করো না যে এই অঙ্ক খুব সহজ অঙ্ক। দেখো x এর মান যদি এমনিতে 0 বসাই, 0 স্কয়ার মানে তো একটু বড় 0, আর 1/0 মানে অসংজ্ঞায়িত। তাহলে cos অসংজ্ঞায়িতের মান আবার কি? তার মানে এটা একটা অসংজ্ঞায়িত ফাংশন। এটার কোনো সূত্র শিখো নাই যে তুমি এটার মান তুমি বের করতে পারবা যে এটার মান 1 লিখবা বা হ্যান লিখবা বা tan লিখবা, কারণ আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সীমাস্ত মান বের করতে পারি কেবলমাত্র sin x বাই x আকারে থাকলে অথবা tan x বাই x আকারে থাকলে, বাট এটা নিজে একটা অসংজ্ঞায়িত ফাংশন। এখন আসো, এই অঙ্কটাকে যদি তুমি স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে করতে চাও, সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার একটা অসমতা নিয়ে আসতে হবে। এমন ভাবে অসমতা নিয়ে আসতে হবে মিডিলে যেন একটা ফাংশন থাকে, বাম পাশে যেন একটা ফাংশন থাকে, ডান পাশে যেন একটা ফাংশন থাকে, এবং বামের এবং ডানের ফাংশন দুটার লিমিটের মান নির্ণয়যোগ্য হবে, তবে মিডিলের ফাংশনের সীমাস্ত মান আর বের করার প্রয়োজন হবে না। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা জানি কজের পরে যে কোণই থাক না কেন, কজের পরে যে কোণই থাক না কেন, আমরা জানি কোসাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, এরকম একটা অসমতা আগে তুমি লিখাও। তাহলে আমরা এখানে সলভ শুরু করতেছি। দেখো আমরা জানি, কারা জানে? ওরে লেখা কি রে উজ্জ্বলের রে, আমরা জানি -1 লেস দেন অর ইকুয়াল টু cos অফ 1/x স্কয়ার, কজের পরে যে কোণই থাক না কেন তাতে কোনো সমস্যা নাই, লেস দেন অর ইকুয়াল টু 1। এই অসমতাটা কিন্তু আমরা জানি। আমরা জানি -1 লেস দেন অর ইকুয়াল টু কোসাইন অনুপাত লেস দেন অর ইকুয়াল টু 1, এটা আমরা জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছি স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে h অফ x লেস দেন অর ইকুয়াল টু f অফ x লেস দেন অর ইকুয়াল টু g অফ x এই আকারে নিয়ে আসতে হবে, রাইট? তাহলে মিডিলের যে ফাংশন আমরা চাচ্ছি তাই এইটার সীমাস্ত মান, তাহলে এটার মিডিলে যেন এই ফাংশনটা আসে এইটা তোমাকে টার্গেট রাখতে হবে। তাহলে বলে এর সাথে কি গুণ আছে? x স্কয়ার, আর x স্কয়ার একটা অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা দ্বারা অসমতায় গুণ করলে সেই অসমতার কোনো পরিবর্তন হয় না। অতএব আমরা সকল পক্ষে যদি -x স্কয়ার দ্বারা গুণ করে দেই, -x স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু x স্কয়ার ইনটু cos অফ 1/x স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু x স্কয়ার। ভাইয়েরা আমার, দেখো তোমরা কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব তোমরা এখানে ধরে নিবা দিস ইজ h অফ x লেস দেন অর ইকুয়াল টু, এটা ধরবা f অফ x লেস দেন অর ইকুয়াল টু, এটা ধরবা g অফ x ধরে নিবা। বলো তুমি স্যান্ডউইচ উপপাদ্য এবারে অ্যাপ্লাই করতে পারবা কিনা? আমি মিডলের ফাংশনটার সীমাস্ত মান বের করতে পারছিলাম না, বাট এখন দেখো h অফ x ফাংশন পেয়ে গেছি। হোয়াট ইজ h অফ x? দিস ইজ -x স্কয়ার।
হোয়াট ইজ জি অফ এক্স? দ্যাট ইজ এক্স স্কয়ার। তাহলে অতএব আমরা কোন বিন্দুতে সীমাস্থ মান বের করতে চাই? x টেন্ডস টু 0। তাহলে অতএব লিখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এইচ অফ x এর মান আমরা বের করব আগে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এইচ অফ x এর মান মাইনাস এক্স স্কয়ার। দিস ইকুয়াল টু x এর মান 0 বসালে আমরাও 0, রাইট? এইচ অফ x এর মান নির্ণয়যোগ্য। এবার আমরা জি অফ এক্স এর মান বের করব। আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 জি অফ x ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 জি অফ x মানে x স্কয়ার, এটাও আরেকটা 0। আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোন এক তিনটা ফাংশনের মধ্যে অর্থাৎ এইচ অফ x, জি অফ x, এফ অফ x তিনটা ফাংশনের মধ্যে যদি এইরকম একটা অসমতা দেখতে পাই এবং বাম পাশের ফাংশনটার মান যেটা হবে ডান পাশের ফাংশনটার মানও যদি সেটাই হয়, তাহলে মিডলের ফাংশনটার আর সীমাস্থ মান বের করার কোনো প্রয়োজন নাই, ওটার অ্যান্সার হবে 0। অতএব লিখতে পারবা তোমরা, অতএব স্যান্ডউইচ অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরাম। আরে ইংরেজি লেখাও তো উজ্জ্বলের সুন্দর গো। অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরাম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f অফ x এর মানও হবে 0। অঙ্কই আর করা লাগলো না, অ্যান্সার শেষ, কমপ্লিট। কি ক্লিয়ার কিনা বলো ভাইজান? কি ক্লিয়ার? কি ক্লিয়ার? কথা বলো না, কথা বলো না, নিজেরা ক্লাস করো। ভাইয়া দ্বিতীয় লাইন বুঝিনি, কোন লাইনটা বোঝনি বলো না প্লিজ। ভাইয়া হাতের লেখা কিভাবে সুন্দর করবে এটা নিয়ে একটা ক্লাস নেন প্লিজ। হাতের লেখা সুন্দর করার একটাই পদ্ধতি আমি মনে করি, বাংলা লেখার ক্ষেত্রে কখনোই কার্ভ তৈরি করা যাবে না, সব সময় অ্যাঙ্গেল তৈরি করতে হয়। যেমন আমার লিখবো, আমি যখন আমার লিখবো সরিয়াটা তো এইভাবে লিখলাম, দেখো জুয়েল ভাই যেভাবে লিখে, এই দেখো এইভাবে সরিয়া লিখে, এই যে দেখো এখানে যে কার্ভ তৈরি হলে, এই কার্ভ করলে কিন্তু সরিয়া আর সুন্দর দেখাবে না। কার্ভ না করে তোমাকে অ্যাঙ্গেল তৈরি করতে হবে। এই দেখো অ্যাঙ্গেল, এখানে কোণ তৈরি করতে হবে। দেখো এখানে সব সময় কোণ তৈরি করতে হবে। এই দেখো আমি ম যখন লিখতেছি, এই দেখো এখানে একটা কোণ তৈরি করলাম, এখানে একটা কোণ তৈরি করেছি, দেখেছ? দিয়ে এখানে কিন্তু কোণ তৈরি করি, আমি সব সময় চিন্তা করি এটা। আবার এখানে কোণ তৈরি করতেছি, দেখো কোণ আমার। দেখো আমার লেখাটা কত সুন্দর হলো আমার, তাই কিনা? বাট জুয়েল ভাইয়ের মতে আমার লিখবে এভাবে, তাহলে কি আর হয় আমার এইরকম? এটা তাহলে এই লেখা এই আমার আর ওই আমারের ভিতরে অনেক পার্থক্য আছে না? তাহলে ওইরকম কার্ভ তৈরি করলে তো হবে না। এতবার জুয়েল ভাইকে আমি শিখাইছি, ভাই কার্ভ তৈরি করবেন না, সব সময় কোণ তৈরি করবেন লেখার মধ্যে, তাহলে দেখবেন লেখা অনেক সুন্দর হয়। ঠিক আছে? আচ্ছা, কোন কোন টাইপের ম্যাথগুলো এই নিয়মে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি ভাইয়া। মোটামুটি 8-10টা অঙ্ক সলভ করবা এই স্যান্ডউইচ দিয়ে। স্যান্ডউইচ থিওরি দিয়ে অঙ্ক খুব কম এসছে, 2-1টা অ্যাডমিশনে এসছে। ঠিক আছে? প্রথম লাইনটা কিভাবে আসলো এইটা? ও ভাইজান আমি তো আগেই বলেছি যে এটা আমাদের জানা, কিন্তু যে কোসাইন অনুপাতের পাওয়ার যদি বিজোড় হয়, এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, তোমাকে জানতে হবে তোমার যে ফাংশনটা আছে সেখানে একটা অসমতা তৈরি করতে হবে। স্যান্ডউইচ এর মেন তত্ত্বই হচ্ছে তিনটা ফাংশনের ভিতরে যদি একটা অসমতা তৈরি হয়, বাম পাশের ফাংশন আর ডান পাশের ফাংশনের মান যদি একই হয় কোনো নির্দিষ্ট বিন্দুতে, তাহলে মিডিলের ফাংশনটার মানও ওটাই হবে। সুতরাং তোমাকে একটা অসমতা নিয়ে আসতে হবে। তার মানে কি স্যান্ডউইচ উপপাদ্যতে অঙ্ক করতে হলে তোমাকে সাইন কজের অসমতা সংক্রান্ত অঙ্কই হবে, রাইট? কি ক্লিয়ার? ভাবি বলে থাকলে সুন্দর, মেয়ের বিয়ের আগে খুশি করার জন্য মিথ্যে বলে বিয়ে। কি হয়েছে? কি হয়েছে? লেখা সুন্দর করতে ম্যাথ শিখতে হবে, রাইট? এবার আসো, এবার আমি আরেকটা অঙ্ক নিচ্ছি। দেখো বইয়ের অঙ্ক নিব আমি, খুবই সুন্দর সুন্দর অঙ্ক ভাইজান। আমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি ইতিমধ্যে কিন্তু তোমাদের একটা অঙ্ক করে ফেলেছি, এই বইয়ের অঙ্ক করলাম। এবার দেখো ভাইজান, সীমাস্থ মান বের করতে হবে তোমাকে। এই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে, যে হেভি একটা অঙ্ক দেওয়া আছে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। ওয়াও, এক্সিলেন্ট অঙ্ক।
এক্সিলেন্ট, কোএফিসিয়েন্ট এক্সিলেন্ট। 3x স্কয়ার মাইনাস sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5। এই যে এই সীমার মান নির্ণয় করতে হবে। এখন দেখো ভাইজান, আমি x টেন্ডস টু ইনফিনিটি থাকলে লবে যদি x এর ফাংশন থাকে শুধু, হরে যদি x এর ফাংশন থাকে শুধু, সেই সকল অঙ্ক পারেছি। বাট অ্যালজেব্রিক এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সংমিশ্রণ সংক্রান্ত অঙ্কে x টেন্ডস টু ইনফিনিটিতে কিন্তু এর আগে কখনো আমি অঙ্ক করার সাহস পাইনি, কারণ এখানে স্যান্ডউইচ ছাড়া কোনো তরিকাই কাজে লাগবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ইউ হ্যাভ টু জানতে হবে যে তুমি কি দিয়ে অসমতা তৈরি করতে পারো। তুমি সাইন এবং কোসাইন অনুপাত দিয়ে কিন্তু অসমতা তৈরি করতে পারো, কি পারো কিনা বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আরেকটা কথা বলে নেই। মনে করো -2 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 5 আছে। মনে করলাম তোমরা জানো কোন একটা অসমতাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে +2 গ্রেটার দেন অর ইকুয়াল টু -x গ্রেটার দেন অর ইকুয়াল টু -5। জাস্ট আমি মাইনাস দ্বারা গুণ করেছি, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে অসমতার। কিন্তু ঘটনাটা কি ঘটেছে দেখো, এই -xটাকে যদি আমি এভাবে ডিফাইন করি যে -xটা কি 2 এর সমান অথবা এর থেকে ছোট, অর্থাৎ এই অসমতার চিহ্নে যে দিকে মুখটা একটু বড় হয়ে থাকে সেই দিকে মানটা হয় বড়, তাহলে এটা বড় এটা ছোট। তার মানে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, আবার এটাকে এইভাবে লিখতে পারি। কি লিখতে পারি কিনা দেখো, এই লাইনের অর্থ যা, এই লাইনের অর্থ তো তা। -x -5 এর থেকে বড় সেটাই তো বোঝাচ্ছে, -x -5 এর থেকে বড়। আবার -x 2 এর থেকে ছোট সেটাই তো বোঝাচ্ছে কিনা বলো। অর্থাৎ এইরকম দ্বিমুখী অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করো, মনে রাখবা মাইনাস দ্বারা গুণ করলে এই সংখ্যাটা মানে প্রত্যেকের আগে তো মাইনাস হবেই এবং উল্টা দিক দিয়ে আসবে। অর্থাৎ মানে চিহ্নগুলো কিন্তু এভাবে আছে, দেখো এখানকার চিহ্ন এখানকার চিহ্ন এখানকার চিহ্ন এখানকার চিহ্ন সব ঠিক আছে। এই মাইনাস, এটাকে মাইনাস দ্বারা গুণ করে এখানে নিয়ে গেছো, এটাকে মাইনাস দ্বারা গুণ করে এখানে নিয়ে গেছো, আর এখানে তার কোনো জায়গায় নিয়ে যাওয়ার নাই -x। মনে রাখবা, আমি যদি কখনো কোনো অসমতাকে এরকম মাইনাস দ্বারা গুণ করি, এখান থেকে সরাসরি কিন্তু এটা লিখবো। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো এই অঙ্কে স্যান্ডউইচ উপপাদ্য যেটা বলছে যে তোমাকে একটা অসমতা তৈরি করতে হবে। আর এখান থেকে কি করে তুমি অসমতা তৈরি করবা, এবং তোমার টার্গেট থাকবে যেন সেই অসমতার মিডলের ফাংশন, অর্থাৎ মিডল ফাংশনটা যেন এইটা হয়, কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে দেখো মজাটা কিরকম। এরকম ভাবে লিখবা, তোমরা সবাই জানি, আমরা সবাই জানি -1 লেস দেন অর ইকুয়াল টু sin 2x দিয়ে তুমি শুরু করবা। এখানে sin 2x একটা অসমতা দহন তত্ত্ব নিয়ে আসতে হবে। বলো, সাইনের পরে যে কোণই থাক না কেন, সাইনের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান -1। এটা ঠিক আছে কিনা? তোমার এখন টার্গেট এই ফাংশনটা নিয়ে আসা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইনের আগে কি আছে? মাইনাস আছে। তাহলে তোমাকে কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ করতে হবে। এখন বলো, মাইনাস দ্বারা গুণ করলে কি ঘটনা ঘটে? আমরা একটু আগেই দেখেছি ভাইয়েরা আমার, যদি a লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু b হয়, যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই বোটা মাইনাস হয়ে বামে আসে, এই বোটা মাইনাস হয়ে ডানে যায়, মিডলেরটা মাইনাস হয়ে ওখানেই থাকে। অর্থাৎ -b লেস দেন অর ইকুয়াল টু -x লেস দেন অর ইকুয়াল টু -a, এটা একবারে লিখতে পারবা। যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে এই ঘটনা ঘটাতে হবে, একবারে করতে পারবা তুমি। তাহলে এখানে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই +1টা এখানে হয়ে যাবে -1। ভাইরা ভুল করিও না, আমি কিন্তু মাইনাস দ্বারা গুণ করলে এই ডানেরটাকে মাইনাস দ্বারা গুণ করে বামে নিয়ে আসবো। তাহলে -1, মনে করো না এই -1 বসাইছি, এই -1 বসাইনি, আমি এই 1 এর সাথে মাইনাস গুণ করে বামে নিয়ে এসেছি। লেস দেন অর ইকুয়াল টু sin 2x লেস দেন অর ইকুয়াল টু, এটাকে মাইনাস দ্বারা গুণ করে এই পাশে নিয়ে যাও, +1। দেখো আমার উদ্দেশ্য কিন্তু সৎ, আমার উদ্দেশ্য মিডলে এই ফাংশনটা নিয়ে আসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, -sin 2x পাইছি। এবার আমার কি দরকার? এটার সাথে একটা +3x² দরকার।
তাহলে সকল পক্ষে +3x² গুণ করো। তাহলে সকল পক্ষে +3x² গুণ করি, দেখি যোগ করি। 3x² - 1 less than or equal to 3x² - sin 2x less than or equal to 3x² + 1। দেখো সকল পক্ষে আমি 3x² যোগ করেছি। আমার উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য হচ্ছে মিডলে ফাংশনটা এইটা বানাতে হবে। এখন কি দরকার? এখন আমার দরকার এই জিনিসটা হরে এই জিনিসটা লাগবে, মিডলে হরে এই জিনিসটা লাগবে। এই x² + 5 ফাংশনটা এটা কিন্তু পজিটিভ। আমরা জানি অসমতায় পজিটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এই x² + 5 দ্বারা সকল পক্ষে ভাগ করে দিই, ভাগ করে দিয়ে তাক লাগিয়ে দিই। তাহলে 3x² - 1 ডিভাইডেড বাই x² + 5 less than or equal to 3x² - sin 2x divided by x² + 5 less than or equal to 3x² + 1 divided by x² + 5। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বন্ধুরা, ভাইরা, শ্বশুর শাশুড়িরা, বিআই বেহেনেরা, এবারে তোমরা দেখো আমাদের উদ্দেশ্য ছিল x এর তিনটা ফাংশনের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি করার যেন একটা অসমতা তৈরি হয়। বাম পাশে একটা ফাংশন, ডান পাশে একটা ফাংশন, মিডিলে থাকবে আমাদের উদ্দেশ্য ফাংশন, মিডিলে আসবে আমাদের উদ্দেশ্য ফাংশন। সেটাই আমাদের এসছে কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো তাহলে এটাকে আমরা কি ফাংশন দ্বারা প্রকাশ করব? h of x। অতএব h of x less than or equal to f of x less than or equal to g of x। দেখো স্যান্ডউইচ উপপাদ্যের মূল নীতির প্রথম শর্ত কমপ্লিট। স্যান্ডউইচ থিওরেমের প্রথম শর্তই হচ্ছে তিনটা ফাংশনের ভিতরে এরকম একটা অসমতা তৈরি করতে হবে, রাইট? তার পরের শর্ত ছিল আমার এই ফাংশনটার যে বিন্দুতে লিমিট মান বের করতে হবে x টেন্ডস টু ইনফিনিটিতে, সেই পয়েন্টে h of x এর মান আমরা বের করব, g of x এর মান বের করব। যদি সেই মানটা, সেই দুটো মান যদি সমান হয় তাহলে f of x এর মান আর বের করার কোনো প্রয়োজন নাই, অ্যান্সার হবে ওটাই। তাহলে অতএব আমরা এখন বলতে পারি, হেভি অঙ্ক, কিন্তু হেভি অঙ্ক, খুবই মজার অঙ্ক। তাহলে অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি h of x এর মানটা আমাকে আগে বের করতে হবে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি h of x এর মান 3x² - 1 ডিভাইডেড বাই x² + 5। ভাইজান এই ধরনের অঙ্ক আমরা করে করে এত বড় হয়েছি, 5 ফিট 3 ইঞ্চি তো এমনি হয়নি। এই অঙ্কগুলো করে করেই কিন্তু আমরা এত বড় হয়ে গেছি। x টেন্ডস টু ইনফিনিটি থাকলে লব এবং হরে যদি x এর ফাংশন থাকে আমাদেরকে কি দেখতে হয়? ওই পুরা ফাংশনটাতে x এর সর্বোচ্চ পাওয়ার কত, সেই সর্বোচ্চ পাওয়ার সম্বলিত রাশি দ্বারা লব এবং হরকে ভাগ করতে হয় এবং 1/x টেন্ডস টু 0 লিখতে হয়। মনে আছে কি তোমাদের? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0 হয়, 1/x টেন্ডস টু 0 হয়, এটা আমরা শিখাইছি। এবারে লব এবং হরকে কত দ্বারা ভাগ করব? x² দ্বারা। লবকে যদি x² দ্বারা ভাগ করি 3 - 1/x² ডিভাইডেড বাই 1 + 5 ডিভাইডেড বাই x²। লব এবং হরকে x² দ্বারা ভাগ করেছি। এখানে যদি x² দ্বারা ভাগ করি 3 - 1/x² থাকবে কিনা বলো তোমরা? আর এখানে যদি x² দ্বারা ভাগ করি এখানে 1 + 5/x² থাকবে। 1/x এর মান কত? 0। ইউ আর নাও হিরো। তাহলে তোমরা যদি 1/x এর মান এখানে 0 বসাও, 3 - 0 ডিভাইডেড বাই 1 + 0 = 3। তাহলে x টেন্ডস টু ইনফিনিটির জন্য h of x ফাংশনের মান পাইলে তুমি 3। আস্তে আস্তে আমরা কিন্তু ফ্রি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবার কয়বার? আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। এবারে ডানের ফাংশন অর্থাৎ g of x ফাংশনের মান তোমাকে বের করতে হবে, কারণ এই দুইজন চাপে রেখেছে কাকে? f of x কে। ওরা বলছে আমাদের দুইজনের মান যদি সমান হয় বোটা, তুই তো আমাদের মাঝেই আছিস, সুতরাং তোর মান কেন আলাদা হবে, রাইট? সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি ইনটু g of x। g of x এর মান কত? g of x এর মান 3x² + 1 ডিভাইডেড বাই x² + 5। আগের মতোই, কি মতোই? আগের মতোই লিমিটিং ভ্যালু 1/x টেন্ডস টু 0, x² দ্বারা লব এবং হরকে ভাগ করলে 3 + 1/x² ডিভাইডেড বাই 1 + 5/x²
1/x এর মান কত 0, u1 নাও হিরো 3 প্লাস 0 ডিভাইড বাই 1 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 লীলা খেলা শেষ হয়ে গেল 3। তোমরাই বলো এবার এই যে দুটো ফাংশন স্কুইজ ফাংশন যে দুটো ফাংশন f of x কে ধরে রাখে তাদেরকে বলা হয় স্কুইজ ফাংশন, রাইট, পিঞ্চিং ফাংশন। তাহলে এই দুটো ফাংশনের মান x টেন্ডস টু ইনফিনিটিতে দুটো ফাংশনের মানই 3, তাহলে এদের মাঝে বাস করে কে f of x, দুটার মানই 3 চাপা দিয়ে রেখেছে, তাহলে ওদের মাঝে যে ফাংশনটা আছে তার উচ্চতাও কিন্তু 3। তাহলে অতএব আমরা বলতে পারি স্যান্ডউইচ অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরাম, অতএব হাতের লেখা কি গো, অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরাম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি f of x এর মানও হবে 3। হোয়াট ইজ f of x? f of x মানে যে মিডল এর ফাংশনটা লিখে নিবা। হ্যাঁ, কি ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার? বলো ভাইজান ক্লিয়ার কিনা? x টেন্ডস টু 0 কই? x টেন্ডস টু ইনফিনিটি নিয়েছি আমি, x টেন্ডস টু 0 নেইনি, x টেন্ডস টু ইনফিনিটি নিয়েছি। কি ক্লিয়ার? তার মানে স্যান্ডউইচ খাইতে গেলে ত্রিকোণমিতির ফাংশন থাকা লাগবে। বড়ই দুঃখ আজ পর্যন্ত একদিনও কেউ ক্লাসে মেনশন দিল না। কি ক্লিয়ার ভাইজান? একদম ক্লিয়ার অর্পণ, কোনো সমস্যা নাই, তাই না? আর কি 2-1টা অঙ্ক করাবো? আরেকটা অঙ্ক করাই, তোমাদের ভালো লাগবে নি? স্যান্ডউইচ, এই স্যান্ডউইচ থিওরিটা কিন্তু খুবই সুন্দর, রাইট? এটা যদিও বা খুব কম আসে পরীক্ষায়, বাট জেনে রাখা ভালো, খুবই মজার জিনিস। এবার তোমাকে বের করতে বলছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার ইনটু cos x প্লাস sin স্কয়ার x, x স্কয়ার ইনটু cos x প্লাস sin স্কয়ার x। ওয়াও, এক্সিলেন্ট জিনিস তো। sin স্কয়ার x divided by x square plus 1 x square plus 1 into x minus 5। ওকে, এই অঙ্কটা দেওয়া আছে আর কি, হয়েছে? তো দেখো, তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে, আমার এখন উদ্দেশ্য একটা অসমতা নিয়ে আসতে হবে, যে অসমতার মাঝখানের ফাংশনটা হবে এইটা, মাঝখানের ফাংশনটা হবে cos x প্লাস sin স্কয়ার x। এটা তোমাকে বাঁচতে হলে জানতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সলভটা শুরু করে দিই, বেশিক্ষণ দেরি না করি। আগে তোমাদের কাছে আমার প্রশ্ন বা জাতির কাছে আমার প্রশ্ন, রাইট? জাতির কাছে কি প্রশ্ন? জাতির কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে আমরা কি জানি? আমরা জানি -1 লেস দেন অর ইকুয়াল টু cos x লেস দেন অর ইকুয়াল টু 1, এইটা কিন্তু আমরা জানি, রাইট? আবার দেখো sin স্কয়ার x, আমি তোমাদেরকে বলেছিলাম সাইনের পাওয়ার যদি জোড় হয় সর্বনিম্ন মান হবে 0 আর সর্বোচ্চ মান হবে 1। তাহলে অতএব আবার 0 লেস দেন অর ইকুয়াল টু sin স্কয়ার x লেস দেন অর ইকুয়াল টু 1, এই হচ্ছে তোমার cos x এবং sin স্কয়ার x এর মানের ব্যবধি, রাইট? এখন যদি আমরা এই দুটো ফাংশন যোগ করি তাহলে যোগ করলে উপভোগ করতে পারবো অঙ্কটা আমরা। -1 লেস দেন অর ইকুয়াল টু cos x প্লাস sin স্কয়ার x, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 1 আর 1 যোগ করলে হবে 2। কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের cos x প্লাস sin স্কয়ার x এর মানের ব্যবধি, রাইট? এখন আসো আমাদের মিডলের ফাংশনটার সাথে x স্কয়ার গুণ আকারে আছে, তাহলে সকল পক্ষে x স্কয়ার দ্বারা যদি গুণ করে দিই, তাহলে x স্কয়ার দ্বারা যদি গুণ করে দিই তাহলে -x স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু x স্কয়ার ইনটু cos x প্লাস sin স্কয়ার x লেস দেন অর ইকুয়াল টু 2x স্কয়ার।
তাহলে সকল পক্ষে আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করেছি। কেন? উদ্দেশ্য কিন্তু আমাদের সৎ। মিডলের ফাংশনটা হতে হবে আমাদের এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা হতে হবে। এই জন্য আবার দেখো মিডিলে কিন্তু হরে এক্স স্কোয়ার প্লাস কত আছে, হরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 5। তাহলে সকল পক্ষে আমরা ওটা দ্বারা ভাগ করে দিই, তাহলে তাক লাগে যাবে মানুষ। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5 লেস দেন অর ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5 লেস দেন অর ইকুয়াল টু 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি বাবা, দেখো আমি কিন্তু কিচ্ছু করিনি, রাইট? কিছু করেছি? তোমরাই বলো। আমি বললে তো দোষ হয়, সেটা তো তোমরা জানোই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমি আমার মিডিলে যে ফাংশনটা প্রয়োজন হলো, এখন অনেকের প্রশ্ন, ভাইয়া আপনি যে এই জিনিসটা দ্বারা ভাগ করলেন, এক্স স্কোয়ার প্লাস 1টা আমরা পজিটিভ মেনে নিলাম, এক্স মাইনাস 5টা কি করে পজিটিভ, রাইট? আপনি তো এটা কনফার্ম না যেটা পজিটিভ। আসলে ব্যাপারটা হচ্ছে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি আছে, একটু খেয়াল করে দেখো, এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি কিন্তু 5-এর কাছাকাছি ইনফিনিটি না, এমনই বড় একটা সংখ্যা, ওইটার থেকে 5 যদি বাদ দেওয়া হয় সেটাও কিন্তু একটা পজিটিভ সংখ্যাই হয়। সুতরাং এক্স মাইনাস 5ও কিন্তু পজিটিভ সংখ্যা, এটা কিন্তু মাথায় নিতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অতএব আমরা বলতে পারি যে এটা আমাদের কাছে এইচ অফ এক্স ফাংশন, এইচ অফ এক্স ফাংশন লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এটা এফ অফ এক্স ফাংশন লেস দেন অর ইকুয়াল টু জি অফ এক্স ফাংশন। এখন আমাদের স্যান্ডউইচ থিওরেমের প্রথম মূলনীতিটা আমরা উপস্থাপন করতে পারেছি যে এই জায়গাটাতে স্যান্ডউইচের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে, রাইট? এবার আসো, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য খেয়াল করো, এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য আমার এইচ অফ এক্স এর মান বের করতে হবে। তাহলে অতএব লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমরা কি করব এখানে এইচ অফ এক্স এর মান বের করব, রাইট? This equal to limiting value x tends to infinity minus x square divided by, আমরা এখানে গুণ করলেও করতে পারি, না করলেও করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে x স্কয়ার প্লাস 1 ইনটু x মাইনাস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু লব এবং হরকে তোমার x স্কয়ার দ্বারা ভাগ করলে হবে না, লব এবং হরকে ভাগ করতে হবে তোমার এক্স কিউব দ্বারা। কারণ হরের সবকটা উৎপাদক গুণ করলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হয় 3, তা লব এবং হরকে এক্স কিউব দ্বারা ভাগ। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি না 1/x টেন্ডস টু 0 লেখো, আর লবকে যদি আমরা এক্স কিউব দ্বারা ভাগ করি থাকবে মাইনাস 1/x, আর এখানে এক্স কিউব দ্বারা যদি ভাগ করি তাহলে এর নিচে একটা এক্স স্কয়ার লিখবো, এর নিচে এক্স লিখবো, ওকে? তাহলে এর নিচে যদি এক্স স্কয়ার লিখি আমরা, তাহলে 1 প্লাস 1/x স্কয়ার ইনটু 1 মাইনাস 5/x। দেখো বাবা, আমার কিন্তু কোনো ভুল ত্রুটি হয়নি, তোমরা লসাগু টসাগু করে উলট পালট করে দেখো, এই জিনিসটাই আসবে। কিন্তু মূল থিওরি কিন্তু ওইটা যে পুরা অঙ্কটাতে এক্স এর সর্বোচ্চ ঘাত যত, এই দুটা উৎপাদক গুণ করলে এক্স এর সর্বোচ্চ ঘাত আসে 3, তা লব এবং হরকে এক্স কিউব দ্বারা ভাগ করতে হবে। কি ক্লিয়ার? আমি কিন্তু লব এবং হরকে এক্স কিউব দ্বারা ভাগ করেছি, এখানে এক্স কিউব দ্বারা ভাগ করা হয় মাইনাস 1/x, এখানে এক্স কিউব দ্বারা যখন ভাগ করব, দেখো এক্স স্কয়ার প্লাস 1 ইনটু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স কিউব, মানে কি এক্স স্কয়ার ইনটু এক্স, এর নিচে যখন এক্স স্কয়ার এর নিচে তখন এক্স, তখন তো আমার ওইটা হবেই। সো দিস ইকুয়াল টু 1/x এর মান যদি আমি 0 বসাই, তাহলে এটা তো 0, তাহলে উপরে হবে 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইনটু 1 মাইনাস 0, দিস ইকুয়াল টু 0। সুতরাং x টেন্ডস টু ইনফিনিটিতে এইচ অফ x এর মান হলো 0। এবার আমরা বের করব g অফ x, g অফ x এর মান তো 0 হবে, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আমি আর করে দিলাম না, ঠিক আছে? g অফ x এর মানটা আমি করে দিলাম না, এটা মিশাই দিই, দিয়ে g অফ x এর মান, আবার
লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি g অফ x এর মানটা তোমরা বের করে নিবা। হ্যাঁ, এটা ডট 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 দিয়ে রাখলাম, মানে তোমাকে বাসায় করতে হবে, এটার মান আসবে 0। তাহলে অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরাম আমরা বলতে পারি দুইজন, যেহেতু g অফ x h অফ x এরা হচ্ছে চাপাবাজি ফাংশন। কি ফাংশন? এরা হচ্ছে চাপাবাজি ফাংশন, চাপা দিয়ে রাখে। কাকে চাপা দিয়ে রাখে? f অফ x ফাংশনকে চাপা দিয়ে রাখে। দিয়ে বলছে এরকম ভাবে চাপা দিয়ে বলছে, এই বটা বলছে আমার মান 0, এই বটা বলছে আমার মান 0, ভিতরে যা আছে সেও বলবে এ ভাই আমিও 0, কারণ তোমরা তোমাকে চাপা দিয়ে রেখেছো। তাহলে অতএব আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি f অফ x এর মানও 0। এটা অ্যান্সার। কি ক্লিয়ার? হয়েছে হয়েছে ক্লিয়ার? চাপাবাজি ফাংশন, হ্যাঁ ঠিকই ধরেছ। হয়েছে? মোটামুটি ভাবে আমরা লিমিটের একটা অবস্থানে নিয়ে গেছি। তবে লিমিটের আসল ক্লাস করতে হলে তোমাকে ডিফারেন্সিয়েশনের আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তুমি লিমিটের আসল ক্লাস শুরু করবা। আপাতত আমরা মোটামুটি বোর্ড পরীক্ষা পার করার মতো অ্যাডমিশন টেস্টের মানে সচরাচর অঙ্কগুলো করার জন্য আমাদের অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে। বাট আমরা এল হসপিটাল রুল, তারপরে ইন্টিগ্রেশনের লিমিট, এগুলো কিন্তু বাদ রেখে দিচ্ছি এই কারণে, কারণ আমি এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশন যেহেতু করাইনি, সুতরাং ওগুলো করানো আমার ঠিক হবে না। কি ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা হ্যাঁ কি হলো, h অফ x আর g অফ x সমান না হলে, যদি ওই ইকুয়াল না থাকে তাও ধরে নেওয়া যেতে পারে সেখানে স্যান্ডউইচ কাজে লাগবে, রাইট? মনে করো h অফ x লেস দেন g অফ x লেস দেন সরি f অফ x লেস দেন g অফ x, বাট এই দুটো মান সমান, তাহলে কি করবা বলো তো? হ্যাঁ তুমি বলো, এই দুটো মান সমান হওয়া মানে মিডলের মানটা তাহলে কি অবস্থায় থাকবে তুমি বলো? h অফ x এর মান আর g অফ x এর মান যদি লিমিটের মানের জন্য সমান না হয়, তাহলে সেইটার সীমাস্ত মান নির্ণয় করা সম্ভব নয়। কি ক্লিয়ার? তুর্য দেবনাথ ঠিকই বলেছে ভাইজান, g অফ x নট ইকুয়াল টু h অফ x, তবে কি হতো? তবে ওই বিন্দুতে ওই ফাংশনটার সীমাস্ত মান আসলেই নির্ণয়যোগ্য নয়। যদি এমনটা হতো যে এই মানটার এই মানটা সমান না, তখন ওই বিন্দুতে ওই ফাংশনটার মান ওই চিরকাল অনির্ণয় থেকে যেত ভাইজান। কি ক্লিয়ার? ওকে, হ্যাঁ এখানে কি বলছে যে -1, হ্যাঁ এটা যোগ করা যায়। এবং তোমরা একটু গ্রাফে প্লট করে দেখিও, cos x এর গ্রাফ অঙ্কন করবা, sin স্কয়ার x এর গ্রাফ অঙ্কন করবা, cos x এবং sin স্কয়ার x এর লব্ধি যে গ্রাফটা তৈরি হবে সেটা একটু দেখবা। আমি তোমাদেরকে একটু সিম্পল ভাবে দেখাতে পারি, আমার সফটওয়্যারটা যদি ঠিক থাকে আর কি। দেখো আমি মনে করো এখানে sin স্কয়ার x বাস sin স্কয়ার x, এখানে স্কয়ার দিতে হবে, sin স্কয়ার x প্লাস cos x প্লাস cos x cos of x cos of x। এই যে দেখো, একটু খেয়াল করে দেখো cos x প্লাস sin স্কয়ার x এর গ্রাফটা কেমন। ঠিক আছে, cos x এবং sin স্কয়ার x এর গ্রাফটা কেমন কি দেখেছো কি? এই দেখো সর্বনিম্ন মান -1, মানে cos x প্লাস sin স্কয়ার x এর কেমন যেন মানটা সুন্দর না গ্রাফটা দেখতে? ওয়াও, এক্সেলেন্ট। ঠিক আছে,
দেখো এই পুরা মানটা কিন্তু -1 এবং 2 এর মাঝেই আছে। ওকে, -1 এবং 2 এর মাঝেই আছে, কিন্তু খেয়াল করে দেখো। কি ক্লিয়ার? গ্রাফ হয়ে যাই আঁকা বাঁকা। হ্যাঁ, দাঁতের মতো, দাঁতের মতো। ইফাত জামিলা স্নিগ্ধা, তোমার দাঁতের মতো দেখাচ্ছে, ঠিকই বলেছ। গ্রাফ থেকে লিমিট কিরাম বুঝবো? 0 হবে ভাই। পিক পয়েন্ট যে 2 আসে না। খালিদ আল আকরাম, আসলে আমরা যে অসমতাটা তৈরি করেছি, অ্যাকচুয়ালি 2 আসবে না, 2 এর থেকে ছোট, বাট এই মানটা কিন্তু এর মাঝে অবস্থান করে, বুঝলা? অর্থাৎ আমি যে ফাংশনটা নিয়েছি, আমার কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু মিডিলের ওই ফাংশনটার মান নির্ণয় করা, রাইট? কিন্তু -1 এর সমান কিন্তু এখানে আসবেই, রাইট? তাহলে -1 এর থেকে বড় বা সমান 2 এর থেকে ছোট মান আমি ইকুয়াল দিয়েছি ওখানে। অ্যাকচুয়ালি আমার ওই গ্রাফ থেকে এখানে মানে জাস্ট এই অঙ্ক করার জন্য আর কি, মানে বইয়ালারা বা বউয়ালারা বা গোটা পৃথিবী যেভাবে অঙ্ক সলভ করে, জাস্ট আমি কিন্তু বলেছি যে এই দুটা ফাংশন এদেরকে চাপে রাখে। বাট ইনফিনিটিতে গিয়ে আমি যে মিডিলের ফাংশনটা নিয়ে এসেছি, ওই পুরা ফাংশনটা যদি আমরা লিখি, তখন দেখবা x টেন্ডস টু ইনফিনিটিতে বাম পাশে ফাংশনটার মান 0, ডান পাশে ফাংশনটার মান 0, এবং ওই পয়েন্টে ওই ফাংশনটা চ্যাপটা লাগে 0 হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, ওকে, তাহলে আজকে পর্যন্ত থাক। জুয়েল ভাই এতক্ষণ পরে ক্লাসে আসলে বুঝবেন, আমি লেখা শিখালাম, ঠিক আছে? ওকে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা নিয়ে নালে আরেকবার আমরা মানে cos x প্লাস sin স্কয়ার x, এটার মানের যে সীমা, আমরা স্যান্ডউইচ অঙ্ক করতে গিয়ে যে এভাবে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এর মানের সীমাটা কি হবে আমরা শিখবো একদিন ইনশাল্লাহ, ভেজাল থাকবে না।